নমস্কার। আমি এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস এই নাগরিকত্ব নিয়েই কয়েকটা কথা আপনাদের বলবো। একটু আগেই অমিত শাহ এসেছেন বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি বক্তৃতা করছিলেন, সেটা শুনলাম। সেখানে তিনি দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাগরিকত্বের প্রশ্নে। প্রথম কথা বলেছেন যে উদ্বাস্তুরা নাগরিক নয়। একদম পরিষ্কার করে বলেছেন যে উদ্বাস্তুরা নাগরিক নয়। আরেকটা কথা বলেছেন যে কা-19-এ আপনারা প্রত্যেকে আবেদন করুন, বিজেপি সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। কারোরই বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হবে না, কারোরই কিছু ভয় পাওয়ার কারণ নেই। এই দুটো কথা উদ্বাস্তু প্রশ্নে তিনি সেখানে বলেছেন। তিনি বলছেন উদ্বাস্তুরা নাগরিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাই নাগরিক। তিনি বলছেন সবাই আবেদন করুন, সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা সবাই নাগরিক, কেউ নাগরিকত্বের জন্য আবেদন করবেন না। আবেদন করলে কিছু কিছু যে অধিকার, রেশন কার্ড বা রেশন, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি, এগুলো তিনি বন্ধ করে দেবেন। এরকম একটা অবস্থার মধ্যে উদ্বাস্তু মানুষেরা পড়েছেন। আমরা যারা উদ্বাস্তু আন্দোলন করি, আমি আমার নিজের কথা বলতে পারি, 2004 সাল থেকে বাস্তবত এই উদ্বাস্তুদের সমস্যা নিয়ে, উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যা নিয়ে যতটুকু যা করেছি, চেষ্টা করেছি, এর বাইরে প্রায় আর কিছুই করিনি। এই অবস্থায় আমাদের কি করণীয়, আমাদের কি বক্তব্য মানুষের কাছে বলা উচিত, এইটা আমাদের কাছে একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই কারণে যে দেশের কর্ণধার যারা, তারা দুই বিপরীত কথা বলছেন। সাধারণভাবে মানুষ তাদের কথার উপরে আস্থা রাখেন, তারা ক্ষমতাসীন। আমরা তুলনায় একেবারে নগণ্য মানুষ। ফলে আমরা এই জায়গাতে আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে দেশের আইন কানুন কি বলছেন। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, তারা যেমন ঠিক কথা বলছেন না, মোদি, অমিত শাহ, বিজেপির যে নেতৃত্ব, তারাও ঠিক কথা বলছেন না। দুই তরফই বেঠিক কথা বলছেন। আবার অন্য কিছু দল আছে, তৃণমূল কংগ্রেস, আমাদের তো ভাবলে অবাক লাগছে যে দিল্লি থেকে এসে মোদি, অমিত শাহ বাংলার মানুষের ভোট পাওয়ার জন্যে যে ইস্যুটাকে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন,
তারা দিল্লিতে বসে, গুজরাটে বসে বুঝতে পারছেন যে নাগরিকত্বের প্রশ্নটা বাংলার মানুষের কাছে, বিশেষ করে উদ্বাস্তু মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পর্শকাতর। ঠিক বেঠিক কি বলছেন সেটা নিয়ে আলোচনা পরে হবে, কিন্তু তাদের বক্তব্যে এটা পরিষ্কার যে তারা এইটা অনুভব করেছেন, বুঝতে পেরেছেন যে বাংলার ক্ষেত্রে উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন কা-19 অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আর এই যে দলগুলো সিপিএম, কংগ্রেস, এই বিরোধীরা, ইন্ডিয়ার একটা অংশ তো তৃণমূল, দড়ি মাছ নাচুই পানি, আমি কংগ্রেস এবং সিপিএমের কথা বলছি, তারা এই ব্যাপারে উদাসীন। কি বলছেন সেটা পরে, কিন্তু সাধারণভাবে বলা যায় তারা কিছু বলছেনই না। তার মানে এইটা যে একটা স্পর্শকাতর ইস্যু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এই প্রশ্নে মানুষ কাকে ভোট দেবেন কাকে দেবেন না একটা বড় অংশের, বড় সংখ্যার মানুষ সিদ্ধান্ত নেবেন, এই ব্যাপারটাই তারা বোঝেন না, না বুঝতে চাইছেন না। আমার কংগ্রেসের কিছু কিছু নেতৃবৃন্দের সঙ্গে অনেক কথা হয়েছে। কথা হওয়ার পরে তারা, আমি যে বক্তব্যটা বলেছি, যে দাবিটা করেছি, তার সাথে মোটামুটি একমত। সিপিএম নেতৃত্বও তাই, বিশেষ করে সুজন চক্রবর্তী। তবুও কালকে একটা আলোচনা সভা দেখছিলাম এপিবি আনন্দে, যেখানে প্রদীপ ভট্টাচার্য ছিলেন কংগ্রেসের, সুকান্ত মজুমদার ছিলেন বিজেপির, তৃণমূল কংগ্রেসের ব্রাত্য বসু ছিলেন, আরও কেউ কেউ ছিলেন, সিপিএমের সুজন চক্রবর্তী ছিলেন। সুজন চক্রবর্তী একটা শব্দই বললেন এই বিষয়ে, যে আমরা সিএর বিরোধিতা করব শেষ পর্যন্ত, বা আপ্রাণ বিরোধিতা করব, এরকম একটা কথা। কি বোঝা যায় সিএর বিরোধিতা করায়? উদ্বাস্তুদের সিএর বিরোধিতা করলেন, সিএ থাকলো কি থাকলো না, তাতে কি এসে যাবে? উদ্বাস্তুদের ভাবনা, উদ্বাস্তুদের মাথা ব্যথা হলো তাদের নাগরিকত্বের প্রশ্ন নিয়ে। সুজন চক্রবর্তী যা বললেন অর্থহীন কথা, এটা কোনো মানে হয় না। অন্তত প্রধান দুটো দল এই বিষয়টা নিয়ে, নাগরিকত্ব এবং সিএর বিষয়টা নিয়ে যতটা সিরিয়াস, সঠিক বেঠিক, পক্ষে বিপক্ষে যাই বলছেন, সেটা যতটা সিরিয়াসলি বলছেন, এরা ব্যাপারটা একেবারে উদাসীন বিষয়টাতে। এইটা খুব চিন্তার বিষয় বলে আমার মনে হয়েছে। আমরা আগেও বলেছি যে ভারতবর্ষের এই যে উদ্বাস্তু মানুষেরা যে অধিকার ভোগ করেন, অধিকাংশ উদ্বাস্তু ভারতবর্ষের ভূমিপুত্র বা বোনাফাইড নাগরিক যারা, তারা যে অধিকার ভোগ করেন প্রায় সব অধিকারই ভোগ করেন। আবার একই সঙ্গে এটাও ঠিক যে তাদের এই যে অধিকার তারা ভোগ করেন, এই অধিকারের সাথে নাগরিকত্ব আইনের, নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের নির্দেশের কিছু অমিল আছে, মেলে না। আমরা বলছি যে এই যে সমস্যাটা আছে, একটা আইনটা পরিবর্তন করে উদ্বাস্তুরা যে অধিকারগুলো ভোগ করেন, যে সমস্ত নাগরিক অধিকার ভোগ করেন, সেইটাকে আইন সিদ্ধ করে দেওয়ার কথা। এইটা আমাদের দাবি। কিন্তু ঠিক এই জায়গাতে তৃণমূলও যাচ্ছে না, বিজেপিও যাচ্ছে না। বিজেপি সরাসরি বলছে তারা নাগরিক নয়, এবং যখন সরাসরি বলছে নাগরিক নয়, এবং তারাই হচ্ছে কেন্দ্রের ক্ষমতায়, এবং নাগরিকত্বের বিষয়টা কেন্দ্রের বিষয়, তখন উদ্বাস্তু মানুষের একটা দুশ্চিন্তার বিষয় থাকে বই কি।
এই জায়গাটা সিপিএম কংগ্রেসও বুঝতে চাইছে না। তারা নাগরিক নয় কেন বলছেন? তারা নাগরিক নয় বলছেন এই কারণে, জন্মসূত্রে নাগরিকত্বের 2-3টে ক্যাটাগরি করা হয়েছে। 87 সালের 1 জুলাইয়ের আগে আসলে তারা নাগরিক, যদি জন্মের সার্টিফিকেট থাকে। সেটা পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকের নেই। মানে 37 বছর 38 বছর বয়সের মানুষের, বেশিরভাগ মানুষের জন্মের সার্টিফিকেট নেই। বিশেষ করে নিম্নবর্ণীয় মানুষ, মধ্যমবর্গীয় মানুষ, মুসলমানরা, আদিবাসীরা, তাদের অধিকাংশের নেই। যাদের 37 বছর বা তার বেশি বয়স, মানে আমি 87 সালের 1 জুলাইয়ের আগের কথা বলছি। আর 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বেশিরভাগ মানুষের নাগরিকত্বের সার্টিফিকেট আছে, কিন্তু তাদের নাগরিকত্ব তাতে প্রমাণিত হবে না। তাদের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে এই যে সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, তার সঙ্গে তার মা এবং বাবা, এই দুইজনের অন্তত একজনের, তার মানে মা অথবা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। এইটা যখনই হবে তখন প্রায় কেউ এই প্রমাণপত্র দেখাতে পারবে না। আর 2004-এর 3রা ডিসেম্বরের পরে যারা, তাদের প্রায় প্রত্যেকেরই জন্মের সার্টিফিকেট আছে, কিন্তু তার জন্মের সার্টিফিকেটের সাথে যদি তিনি, তার মা এবং বাবা দুজনেরই নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে না পারেন, তাহলে তিনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন না। এই যে জন্মসূত্রের যে সমস্যা, এই সমস্যাতে উদ্বাস্তুদের মধ্যে আমার ধারণা অন্তত 70% তারা বেনাগরিক বলে ঘোষিত হয়ে যাবেন, বেশিও হতে পারে। এই একটা সমস্যা জন্মসূত্রের প্রশ্নে আছে। কিন্তু জন্মসূত্রে এই যে সমস্যা, এটা কি শুধু উদ্বাস্তুদের? শুধু উদ্বাস্তুদের নয়, এখানকার ভূমিপুত্র যারা 1947 সালের আগে থাকতে এই ভারতবর্ষে বসবাস করেন, তারা তো এখানে আছেন, তারা এখানকার অরিজিনাল সিটিজেন। কিন্তু সমস্যা হলো বাইরে থেকে যে লোক এসেছেন, তাদের সাথে পৃথকীকরণ করতে গেলে, আলাদা করতে গেলে এখানকার ভূমিপুত্রদেরও কাগজপত্র দেখাতে হবে, এবং তাদেরও ঠিক এই একইভাবে কাগজপত্র দেখাতে হবে। এবং সেক্ষেত্রেও বহু মানুষ তাদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। উদ্বাস্তুরা তারা নাগরিক বলে নিজেদের প্রমাণ করতে পারবেন না, আর ভূমিপুত্ররা তারা অরিজিনালি নাগরিক, কিন্তু সেই নাগরিকত্ব, তারা যে এখানকার ভূমিপুত্র, এইটাই প্রমাণ করতে পারবেন না। ফলে সমস্যা দুই দিকের। এই কথাটা কিন্তু বলছেন অমিত শাহ, এবং এটা তো বলছেন না, এটা বাংলার মানুষের জন্য, বাঙালিদের জন্য বলা যায় এটা হুমকি। তিনি যখন বলছেন যে তারা নাগরিক নয়, নাগরিকত্ব প্রমাণ করতে হবে, তার মানে এটা একটা বড় হুমকি হিসেবে বাঙালিদের কাছে মনে হচ্ছে। আর যারা বাইরে থেকে এসেছেন, এখন কে ভূমিপুত্র, কে বাইরে থেকে এসেছেন, এইটা কি দিয়ে প্রমাণ হবে? এইটা প্রমাণ করবার জন্যেই এখানকার ভূমিপুত্র মানুষ যারা, তাদেরও সমস্যা। ভূমিপুত্র আদিবাসী, ভূমিপুত্র বাউরি, বাগদি, ঘোষ, বোস, চ্যাটার্জি, ব্যানার্জি, মুসলমান, সবাই। আর যারা ওখান থেকে উদ্বাস্তুরা এসছেন, সে উদ্বাস্তুরা নবশূদ্র, মতুয়া, কায়স্থ, ব্রাহ্মণ, বৈদ্য সবই আছেন। বাইরে থেকে যারা এসেছেন তাদের সম্পর্কে আমাদের দেশের কনস্টিটিউশন এবং আইন বলছে 1948 সালের 19 জুলাইয়ের পরে যদি কেউ এসে থাকেন, তিনি 3 বছর বয়সে যদি এসে থাকেন,
1 বছর বয়সে যদি এসে থাকেন, 7 বছর বয়সে যদি এসে থাকেন, 47 বছর বয়সেও যদি এসে থাকেন, জন্ম যদি ওদিকে হয়, ধরুন বাঙালিদের কথা বলছি, বাংলাদেশে হয়, পূর্ব পাকিস্তানে হয়, তাহলে তাকে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে, হয় বাই রেজিস্ট্রেশন, না হলে বাই ন্যাশনালাইজেশন। এইটাই অমিত শাহ বলছেন যে এইসব মানুষের মধ্যে একটা বড় অংশ, অধিকাংশ না হলে বড় অংশ, তারা কিন্তু এটা নেননি। তিনি কি করে বলছেন? তার কাছে তো ডকুমেন্ট আছে, কত মানুষ দরখাস্ত করে নাগরিকত্ব নিয়েছেন সেটা তো স্বরাষ্ট্র দপ্তরের কাছে হিসেব আছে, আর কত উদ্বাস্তু এসেছেন তারও হিসেব আছে, মোটামুটি হিসেব আছে। ফলে তিনি বুঝতে পারছেন অধিকাংশ মানুষ এখানে নাগরিক নয়, ফলে তাদের নাগরিকত্ব নিতে হবে, এইটা তিনি বলছেন। আর মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা আমরা প্রতিদিন আমাদের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছি, যে তিনি বলছেন যাদের ভোটার কার্ড, রেশন কার্ড আছে তিনি নাগরিক, কিন্তু তার প্রশাসন সেটা মানে না। তিনি নিজেই মন্ত্রিসভাতে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই পেপার কাটিং দেখিয়েছি। তিনি বলছেন 5 বছর থাকলে, রেশন কার্ড, ভোটার কার্ড থাকলে তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এই যোগ্য মানে তিনি নাগরিক নন, এটা তিনি জানেন, কিন্তু ভোটের জন্য তিনি এই কথা বলছেন। আসলে এই লোকগুলোকে নিয়ে না, এই মানুষগুলোর জীবন নিয়ে, পরিবার নিয়ে একটা জুয়া খেলা এরা শুরু করেছে, শুধু তাদের ক্ষমতার স্বার্থে, আর কিছুই না। ধরুন আজকে সকালবেলার একটা ঘটনা বলি আপনাকে। আজকে সকালবেলায় আমাকে একজন টেলিফোন করেছেন, যিনি টেলিফোন করেছেন তিনি রেলে চাকরি করেন। যার সমস্যার কথা বলেছেন তিনিও রেলে চাকরি পেয়েছেন, 3-4 মাস 5 মাস হয়েছে। রেলে বোধহয় একটা সিস্টেম আছে, যেটা উনি বললেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আগে দিয়ে দেয়, ডিআইবি এনকোয়ারিটা পরে হয়। এখন এই ছেলেটিকে বোধহয় লখনৌ বা এরকম কোথাও উত্তর দিকে, উত্তর ভারতে পোস্টিং দিয়েছে। এবার তার ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশানে এসছে। তার মা, এটা হাসকালি থানার ঘটনা, বগুড়ার আশেপাশে বাড়ি। তার মা গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড দেখাচ্ছেন। ডিআইবি বলছেন যে ওইসব হবে না, নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। এইবারে তিনি কি করবেন? তিনি বলছেন যে বয়স্ক মানুষ, ছেলে তো রয়েছে বাইরে, দেখা করতে গেছেন গ্রামের সাধারণ মহিলা, প্রায় নিরক্ষর মহিলা, তো সে একটু পাশে ডেকে নিয়ে তাকে বলছেন, বাবু 2-5 হাজার টাকা নিয়ে আমার ছেলের এইটা একটু করে দিন। তিনি বলছেন যে এখন তো রেট চলছে 5 লাখ 7 লাখ টাকা। ডিআইবি বলছেন যে এসব বললে হবে না, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট আনো, আর 71 সালের জমির দলিল আনো। 71 বলেছে, 48 বলেনি, 71 সালের আগের জমির দলিল আনো, আর রেট চলছে যেটা সেটা তো বলে দিয়েছে। এই সবগুলো হলে ওই 5-7 লাখ টাকা দিলে একরকম করে এটা ম্যানেজ হতে পারে। আমি বলছি এটা আজকের সকালবেলায় আমাকে টেলিফোন করে বলছেন। আমি তাকে বলে দিলাম যে আমি যেভাবে বললাম, কিন্তু সেটা তারা পারবে না, কারণ চাকরির ব্যাপার। তখন আমি, যে আমাকে বলেছেন তাকে বললাম যে আপনি এটা ডেট করুন, আর পার্টিকুলার্সগুলো নিন, দরকার আমিও যাব, আমরা কয়েকজন যাব, আমরা গিয়ে একটু অফিসারের সাথে কথা বলি, দেখি অফিসার কি বলছেন, যে আপনার নেতৃত্ব এই কথা বলছেন, আপনি কেন এরকম বলছেন, দেখি তার কি জবাব হয়। আজকে সকালবেলার ঘটনা। আর এর আগে আমরা বলেছি, দেখবেন আজকেও গণশক্তি কাগজে রিপোর্টটা বেরিয়েছে। 2রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত দপ্তরে লোকজন নেবেন, চাকরি দেবেন। সেখানে বলছেন ওই ভোটার কার্ড, আধার কার্ড হলে হবে না, তার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। সংবিধানের 2য় অধ্যায়ে যেভাবে নাগরিকত্বের বর্ণনা আছে, মানে আমি যেগুলো বলছি, তার মানে যে কথাগুলো অমিত শাহ বলছেন, ভোটের বাজারে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই, আর যখন চাকরির জন্য নোটিফিকেশন হচ্ছে স্টেট গভর্নমেন্টের, তখন কিন্তু বলছেন অমিত শাহ যা বলছেন তাই। এই হচ্ছে আজকের অবস্থা। এখন
এই সব আলোচনার মধ্যে অনেক সময় এই একটু আগেই দেখছিলাম, আমি এই ভিডিওটা করব বলে পুরোটা দেখলাম না, 7-8 দিন 10 দিন আগে বোধহয় কি ওয়াল একটা ইয়ে আছে, এই ওয়ালে একটা সাক্ষাৎকারে আমাদের অসীম সরকার বলেছেন যে এই ভোটের ঝামেলা মিটে গেলে তিনিও আবেদন করবেন, নাগরিকত্বের আবেদন করবেন ভোটের ঝামেলা মিটে গেলে, এইটা বলেছেন। আমি পুরো ভিডিওটা দেখতে পাইনি, আমি নিজের ভিডিওটা করব বলে যে আমি পরে ওটা দেখে নেব। আর শান্তনুর ব্যাপারটা তো আপনারা জানেন, একবার বলেছে আমি এখানকার জন্মসূত্রে নাগরিক, তারপরে বলছেন আমিও দরখাস্ত করব। এই যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, তো আসলে সমস্যাটা আমাদের যে জায়গায় বেশি ভয় লাগছে, আমরা এতদিন ধরে, আমি আমার কথাই বলছি, এতদিন ধরে কংগ্রেস সিপিএমের সাথে আলাপ আলোচনা করে আমাদের সাথে প্রেস কনফারেন্সও করেছেন কলকাতা প্রেস ক্লাবে, সেখানে যেসব কথা বলেছেন সেই সব কথার প্রতিধ্বনি কিন্তু ইলেকশনে শুনতে পাচ্ছি না। এবং আমি যতটুকু জানি, আমি এখনও দেখিনি ওদের ম্যানিফেস্টোতেও সেভাবে নেই। তারা বলছেন আমরা ওই বাতিল করার পক্ষে, এরকম বলছেন। দেখছিলাম কেজরিওয়ালের একটা ভিডিও দেখছিলাম, কেজরিওয়াল বলছেন যে নাগরিকত্ব অত সহজে মানুষকে দিয়ে দিলে হবে। একদম কেজরিওয়াল সে ইন্ডিয়া জোটের পক্ষের মানুষ, তিনি বলছেন যে অতটা সহজ করা ঠিক নয়। মানে বিজেপি যেটুকু করেছে, ওই যে কাগজপত্র বেশি কিছু লাগবে না ইত্যাদি ইত্যাদি, যেটুকু লেগেছে সেটুকু তো আমরা দিতে পারছি না, কিন্তু কেজরিওয়াল বলছে যে এটা খুব সহজ করা হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে এই ঘটনায় অপরাধের সংখ্যা বাড়বে, মানে যে কেউ আসবে আর ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, এতে অপরাধের সংখ্যা বাড়বে। এইসব কথা কিন্তু কেজরিওয়াল বলেছেন। আর ওদিকে ডিএমকে, কেরল গভর্নমেন্ট, তারা মামলা করেছে, সেগুলো তো আমরা জানি। সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে অবস্থাটা খুব ভালো না। আমি একটু আশাবাদী হয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে অন্তত এই ইলেকশানে কংগ্রেস এবং সিপিএম এই নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে সরব হবে এবং তারা যে দাবি করেছেন যে যারা এসে পড়েছেন তাদের নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করো, কিন্তু এইটার থেকে তারা বেশি বলতে, মানে তাদের মুখে যেটা এসে যাচ্ছে সেটা হলো K-19 বাতিল করো। আসলে K-19 বাতিল করা না করা, এইটাতে উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে কিছু এসে যায় না। ও থাকলেও নাগরিক নয়, বাতিল হলেও নাগরিক নয়। কিন্তু ওই যে অনুপ্রবেশকারী তকমা মুক্তির একটা ব্যাপার আছে, সেটা বোঝে না বলে আমার মনে হয় এই বিরোধীরা। তো এরকম একটা অবস্থায় মুসলিমরা, আপনারা দেখেছেন কোনো কোনো জায়গায় দেখছি যে তারা ওই ইফতার পার্টির পর যে দোয়াটা করেন, ওনারা আল্লাহর কাছে যে দোয়া চান, যে আশীর্বাদ চান, সেইটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো প্রচার মাধ্যমে দেখলাম অনেক জায়গায় তারা বলছেন যে আল্লাহ দোয়া করুন সিএ এনআরসিতে যেন এখানকার মুসলমানরা বিপদে না পড়েন। কারণ তারা বলছেন যে মুসলমানরা এই দেশের মানুষ, মুসলমানরা দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসাই হচ্ছে ইসলামের নির্দেশ। ফলে এরকম যেন না হয় আমরা দেশ থেকে উচ্ছেদ হয়ে গেলাম। তার মানে এইটা যখন ইফতার শেষে তারা দোয়ায় যখন এই কথাগুলো আনছেন, তার মানে মুসলমানদের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছে, এটা বেঠিক নয়। আর যেভাবে বলছেন, আজকের ইয়েটা শুনলাম, এর আগেও আমরা আগের ইলেকশানে আমরা অমিত শাহের কথা শুনেছিলাম, তিনি যেভাবে ঘুষপেটিয়া করেছিলেন, এবারও এখানে ঘুষপেটিয়া বললেন যে ঘুষপেটিয়া শরণার্থী আলাদা করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এইটা কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে। তা সত্ত্বেও আমি একটু বলি যে দেখুন, আমি বলছি মানে আমাকে কেউ প্রশ্ন করেছেন যে
একটু পরিষ্কার করে বলুন যে সিএ আমাদের জন্য ভালো না মন্দ। ওই যে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছেন তার মধ্যে একজন বলেছেন যে পরিষ্কার করে বলুন এইটা উদ্বাস্তুদের জন্য ভালো না মন্দ। কি করে বলবো বলুন, কি করে বলবো এটা ভালো না মন্দ? এইটা আমরা আইন কানুনটা বলতে পারি, আমরা এখানে নির্দেশ দিতে পারি। আমাদের কাছে আমাদের কি সেই অথরিটি আছে, সেই কন্ট্রোল আছে যেটাতে আমরা এই গোটা সিচুয়েশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি? ফলে আমরা ওই রকমভাবে বলতে পারছি না। কিন্তু সিএতে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে। 2014 আগে যারা এসেছেন তারা আর অনুপ্রবেশকারী নন, আবার 2014 পরে যারা এসেছেন তারা আরও বেশি বিপদে। তারা একদিকে যেমন বেনাগরিক, সেই সাথে তারা অনুপ্রবেশকারীও বটে। 2014 আগে যারা এসেছেন তারা, অমিত শাহ সেটা বলছেন, তারা এখানে বৈধ বসবাসকারী কিন্তু তারা বেনাগরিক, এবং এইটাই আইনের কথা। কিন্তু বিজেপি নেতৃবৃন্দ যেটা মিথ্যা কথা বলছেন, ভুল কথা বলছেন, সেটা হচ্ছে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবে না। কবে পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই ব্যাপারটার মধ্যে কোনো ভুল নেই। কোনো নতুন করে কেস কামারি মামলা মোকদ্দমা হবে না, এটাও ঠিক। কিন্তু আমরা বা যে কেউ, ধরুন এই যে একটা কথা আমরা শুনছিলাম, অসীম সরকার বলেছেন, শান্তনু বলেছেন যে রুলস আরও ডাইলুট করা হবে, অনেক সরল করা হবে। আপনি অমিত শাহের সাথে নাকি কথা হয়েছেন, কিন্তু আপনি অমিত শাহের ভাষণটা আজকে শুনবেন। তিনি কিন্তু বলেছেন যে মোদি যে আইন তৈরি করেছে তাতে কোনো পরিবর্তন হবে না। এখন এই পরিবর্তন হবে না বলতে তিনি ঠিক কী বলতে চেয়েছেন সেটার ব্যাখ্যা উনি খুব কিছু বলেননি। কিন্তু এই কথা বলেননি যে আপনারা ওয়েট করুন, যেটা বলছেন অসীম সরকার এবং অন্য কেউ কেউ, যে একটু অপেক্ষা করুন, এটা আরও সরল হবে, তারপর আবেদন করবেন। এইটা কিন্তু অমিত শাহ বলেননি। অমিত শাহ বলছেন আপনারা আবেদন করুন, মানে এই অবস্থাতেই আবেদন করতে হবে, এইটাই জোর দিচ্ছেন। ফলে অমিত শাহের সাথে অসীম সরকার এবং শান্তনুদের যে কথা হয়েছে বলে যে প্রচারটা ওরা করছে ইলেকশনের বাজারে, এইটা অমিত শাহর বক্তব্য শুনলে কিন্তু বেঠিক বলেই বা মিথ্যা বলেই মনে হয়। কিন্তু তা সত্ত্বেও একটা কথা আমি বলি, সেটা হলো, দেখুন এখানকার ভূমিপুত্র যারা, মানে 47 সালের আগে থাকতে যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট, আদিবাসী, শিডিউল কাস্ট, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, সব যারা এই ভারত ভূখণ্ডে বসবাস করেন, আইন অনুযায়ী কিন্তু তারা ভারতবর্ষের নাগরিক। তাদের সমস্যা হচ্ছে তার এই নাগরিকত্ব প্রমাণ করার সমস্যা। মানে যেভাবে এনআরসি করার কথা বলা হচ্ছে বা আসামে যেভাবে হয়েছে, তাতে এই ভয়টা তারা পাচ্ছেন যে তারা প্রমাণ করবেন কি করে। কিন্তু একটা জায়গা, যে বেসিক জায়গা যেটা, সেইটা কিন্তু মানে বেসটা কিন্তু তাদের খুব স্ট্রং, যে তারা এই দেশের জন্ম, এই দেশের নাগরিক, এই দেশের ভূমিপুত্র। এইটার মধ্যে কোনো ভুল নেই। প্রমাণ করার সমস্যাটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা বলা যায়। আর আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি উদ্বাস্তুরা, ওদের ভূমিপুত্র, তাদের ভোটার তালিকায় নাম আছে, তারা কিন্তু নাগরিক হলেই ভোটার হওয়া যায়। এই যে আইন, এই যে সংবিধানের 326 ধারা, সেই অনুযায়ী ভূমিপুত্ররা কিন্তু নাগরিক, তাই তারা ভোটার। কথাটা বুঝতে নিশ্চয়ই কোনো ভুল নেই। নাগরিক হলেই 326 ধারা বলছে সংবিধানের, নাগরিক হলে এবং 18 বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম উঠবে। এই নির্দেশ অনুযায়ী সংবিধানের এখানকার ভূমিপুত্র যারা, তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক এবং তাই তাদের নাম ভোটার তালিকায় উঠেছে। এইটা হচ্ছে সত্য। প্রমাণ করার কি সমস্যা সেটা আলাদা আর একটা বিষয়। আর আমরা যারা উদ্বাস্তু তাদের বুঝতে হবে আমাদেরও ভোটার তালিকায় নাম আছে, কিন্তু আমাদের থেকে এখানকার ভূমিপুত্রদের ডিফারেন্সটা বুঝতে হবে।
সেটা হলো ভোটার তালিকায় ওদেরও নাম আছে, আমাদেরও নাম আছে, উদ্বাস্তুদেরও নাম আছে, কিন্তু ওরা নাগরিক তাই ভোটার তালিকায় নাম আছে। আর আমরা কিন্তু নাগরিক না, যে কোনোভাবে হোক ভোটার তালিকায় নাম উঠেছে। এই বেসিক ডিফারেন্সটা কিন্তু আছে। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই জায়গাটা নিয়েই বিজেপি আজকে রাজনীতিটা করছে, যে তোমরা নাগরিক হও। তারা নাগরিক হতে বলছে, তারা বলছে কারোরই কিছু হবে না, সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। তো সবাই যদি নাগরিকত্ব পেয়ে যাবেন, কারোরই কোনো অসুবিধা হবে না, কাগজপত্র বেশি কিছু লাগবে না, যা পাচ্ছেন তাই দিন। তাহলে এদের নাগরিক ঘোষণা করতে বিজেপির অসুবিধাটা কোথায়? এই যে কথাটা আমি বললাম, এই কথাটা তো জটিল কিছু নয়। তাহলে কি বিজেপি নেতারা এই কথাটা বোঝেন না? তাতে তো ভোট আরো অনেক বেশি হতো। তাদের ভোট দরকার, 30টা দরকার। গতবার 18টা পেয়েছিল, অমিত শাহ বলছেন অন্তত 30টা সিটে বা দিন লোকসভাতে। তা 30টা পাওয়ার ক্ষেত্রে, 35টা পাওয়ার ক্ষেত্রে এইটা আর একটু সহজ হতো, কিন্তু তারা করেনি। কেন? দিয়ে দেব সবাইকে বলছে, অথচ আইনটা এইভাবে করেনি যে তোমরা সবাই নাগরিক। এটা ঘোষণা করা যেত, কারণ উদাহরণ আছে, আসামের ক্ষেত্রে 71-এর আগে আসলে নাগরিক ঘোষণা করা হয়েছে। এটা আমাদের নাগরিকত্ব আইনে আছে, এটা নতুন কিছু নয়। ফলে আমি এই যে আমরা সবাই ভোটার, অনেকে সাহস পাচ্ছেন যে এখানকার লোক যারা তারাও ভোটার, আমিও ভোটার। ফলে আমি আজকে যেটা একটু বোঝবার জন্য বলছি যে এই ভূমিপুত্ররা ভোটার আর আমরা উদ্বাস্তুরা ভোটার, তার মধ্যে এই বেসিক ডিফারেন্সটা কিন্তু আছে। আমি সব উদ্বাস্তুর কথা বলছি না, তার মধ্যে যারা নাগরিক সার্টিফিকেট নিয়েছেন বা ওই জন্মসূত্রে ওইভাবে কাগজপত্র 2-4 জন দেখাতে পারবেন, তাদের ব্যাপারটা আলাদা। তো এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। এটা বুঝে আমাদের আমরা কি করব, এই জায়গাটা তৈরি করতে হবে। আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, সিপিএম কংগ্রেস হয়তো জোরে সোরে বলতো, মানে যে কথাগুলো আমরা বলেছিলাম এসব নেতাদের সাথে, তারা হয়তো ভেবেছিল যে সুকৃতিবাবুটাও এসে বলছেন, নিশ্চয়ই বহু মানুষ সুকৃতিবাবুদের সাথে আছেন, ফলে তারা গুরুত্ব দিয়ে আমরা যেভাবে দাবিটা করতে বলছিলাম সেইভাবে তারা রাজি হচ্ছিলেন। কিন্তু তারপরে হয়তো তারা খোঁজখবর নিয়ে দেখেছেন যে এই ব্যাপারটায় উদ্বাস্তুরা অতটা মোবিলাইজ হচ্ছেন না, সুকৃতিবাবুদের পেছনে বেশি লোক আসছেন না। তার মানে এইটা যদি সিপিএম কংগ্রেস ইস্যু হিসেবে নেয়, তাহলে যে খুব বেশি লাভ হবে এইটা বোধহয় তারা আর খোঁজখবর নিয়ে এই 3-4 মাস 4-5 মাসের মধ্যে হয়তো মনে করেছেন যে খুব বেশি লাভ এটাতে হবে না, ফলে তারা হয়তো পিছিয়ে যাচ্ছেন। ফলে গোটা ব্যাপারটা নির্ভর করছে কিন্তু উদ্বাস্তুদের মানসিকতার উপরে। উদ্বাস্তুরা যদি মনে করেন যে এইভাবে এদিক ওদিক করে হয়ে যাবে, তাহলে কিন্তু এই সমস্যা মেটার সম্ভাবনা কম এবং সমস্যা দিন দিন আরও জটিল হবে। ফলে আমি এই কথাগুলোর মধ্যে দিয়ে যদি উদ্বাস্তুরা যদি বুঝতে পারেন যে আসলে উদ্বাস্তুদের সমস্যা উদ্বাস্তুদেরই মেটাতে হবে, এবং সংসদীয় রাজনীতিতে, ভোটের রাজনীতিতে, গণতান্ত্রিক দেশের রাজনীতিতে গুরুত্ব যদি আদায় করতে হয়, তাহলে বোঝাতে হবে যে আপনারা বিষয়টাতে কতটা স্পর্শকাতর, কতটা সিরিয়াসলি চাইছেন, এবং এইটাতে আপনাদের যারা সহযোগিতা করবেন তাদের আপনারা কতটা তাদের পাশে দাঁড়াবেন, যারা আপনাদের বিরোধিতা করবে, আপনাদের অসহযোগিতা করবে, কতটা আপনারা তাদের বিরোধিতা করে বিপদে ফেলতে পারবেন। এই জায়গাটা বুঝিয়ে না দিতে পারলে উদ্বাস্তু সমস্যার সমাধান আমার মনে হচ্ছে যে অত্যন্ত কঠিন হয়ে যাবে। ফলে উদ্বাস্তুরা ভাবুন, মতামত দিন, এবং আমরা সেটা নিয়ে আসুন আলাপ আলোচনা চর্চা আমরা শুরু করি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।